আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত। নাগরিক ব্যস্ততায় সময় বাঁচিয়ে কিছুটা স্বস্তির কেনাকাটার জন্য জনপ্রিয় মাধ্যম ই কমার্স। আমরা ই কমার্স নিয়ে আজ কথা বলবো। আজকের বিষয়ের নাম দিয়েছি ই কমার্স টুলস থেকে পূর্ণরূপ। আপনাদের সাথে আছি আমি সেলিয়া সুলতানা। আমাদের সাথে আছেন উদ্যোক্তা এবং অনলাইন বিপণনের সাথে যুক্ত নাহিদ সুলতানা, এবং আমাদের সাথে যুক্ত হবেন ওয়ারেসা খানম প্রীতি, সভাপতি হার ই ট্রেড। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। প্রথমেই যেহেতু আমরা বলেছি যে একটা টুলস থেকে পূর্ণরূপ, ইন্টারনেট আপনার যে উদ্যোগ, কাজ, ইচ্ছে, সেটার কতটা পূর্ণরূপ দিয়েছে, কিভাবে পূর্ণরূপ দিয়েছে? ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে গিয়ে কিন্তু আসলে সীমানা ছাড়িয়ে কাজ করা যায়। যেমন ধরেন, আমার যদি একটা অফলাইন উদ্যোগ থাকতো, অফলাইনে আমি যত মানুষের কাছে পৌঁছাতে পারতাম, অনলাইনে কিন্তু আমার পৌঁছানোর গণ্ডির কোনো সীমা নেই। দেশের সীমানা ছাড়িয়ে সেটা বিশ্বের যে কোনো জায়গায় কিন্তু আমি আমার পণ্য পৌঁছে দিতে পারছি, পণ্যের কথা পৌঁছে দিতে পারছি। তো সেই জায়গাতে কিন্তু ইন্টারনেট আমাদের ওই বাউন্ডারির বাইরে ওড়ার সুযোগটা দিয়েছে। তো যার ফলে আমরা কিন্তু আমাদের গণ্ডির বাইরে অনেক বেশি দূর যেতে পারছি। আপনি তো ফুড এবং নন ফুড, আমার জানা মতে দুটো সেক্টর নিয়েই কাজ করছেন। ফুড এবং নন ফুডের মধ্যে কিভাবে শুরু করলেন একসাথে, কোনটা আগে, তারপরে আরেকটা উদ্যোগ নেওয়ার যে অনুপ্রেরণা, সে জায়গাটি কিভাবে সৃষ্টি হয়েছে? 2017 সালে আমি আসলে কাপড় নিয়ে কাজ শুরু করি। আমার জলরং নামে উদ্যোগ আছে, ওখানে হ্যান্ড পেইন্ট পোশাক নিয়ে কাজ করি। মেইনলি আমরা বাংলাদেশে ফ্যাব্রিকের উপরে কাজ করি। তো 2017 সাল থেকে যখন আমি উদ্যোগ শুরু করি, তখন আমি আসলে জবেও ছিলাম, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম। তো জবের পাশাপাশি আমার উদ্যোগ চলছিল, কিন্তু 2019 সালে আমার উদ্যোগটার এমন অবস্থা দাঁড়ায় যে তখন আর জব আর উদ্যোগ দুটা পাশাপাশি চালানোর সুযোগ ছিল না, যে কোনো একটাকেই আমার বেছে নিতে হতো। তো আমি অনেক ঝুঁকি নিয়ে আসলে আমি উদ্যোগটাকেই বেছে নিই, জবটা ছেড়ে দিই। এরপরে আমি যখন এই যে 2 বছর কাজ করলাম 2017 থেকে 2019-এ, এই সময় আমি আমার নিজের ভিতরে একজন উদ্যোক্তা হিসেবে অনেক ঘাটতি দেখতে পেয়েছি। কারণ অনেক কিছুই আমি জানি না, যেটা আমার কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তে আমি হোঁচট খেয়েছি। তো আমি যখনই জবটা ছেড়ে দিলাম, তখন আমার আসলে প্ল্যানটা ছিল যে জবটা ছেড়ে দিয়ে আমি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে এই সেক্টরে অনেক প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার, যে ট্রেনিংগুলো নেওয়া দরকার বা যে জায়গাগুলো ঘাটতি পূরণ করা দরকার, সেই জায়গাগুলো কাজ করব। তো সেই জায়গাগুলোতে আমি কাজ করি নিজে। আমি অনেক উদ্যোক্তাদের রিলেটেড অনেক রকম ট্রেনিং নিই। তো এরপরে যখন আমি 2020 সালে মোটামুটি একজন উদ্যোক্তা হিসেবে পরিপূর্ণভাবে নিজেকে তৈরি করে মার্কেটে যাওয়ার জন্য তৈরি হলাম, তখন কিন্তু আসলে করোনা শুরু হলো। করোনা শুরু হওয়ার পরে আমাদের কিন্তু আমরা, যেহেতু আমার পোশাকের উদ্যোগটা ছিল একটু এক্সক্লুসিভ পোশাক ছিল, ওই সময় 2 বছর প্রায় আমার উদ্যোগটা বন্ধ হয়ে যায়। এবং ওই সময় আমি একটা জিনিস রিয়েলাইজ করি যে আসলে এমন উদ্যোগের সাথে থাকাটা খুব ওয়াইজ, যেটা আপনার যে কোনো পরিস্থিতিতে একটা এসেনশিয়াল গুড, যে কোনো পরিস্থিতিতে মানুষের সেটা দরকার হবে। তখন আমার রিয়েলাইজেশন ছিল যে কাপড়ের বাইরে, কাপড় এমন একটা জিনিস না হলেও আপনার চলবে, কিন্তু খাবার বা ওষুধ যে কোনো পরিস্থিতিতে আপনার। আমরা কিন্তু কোভিডের সময়, যেহেতু আপনি বলছিলেন, কোভিডের সময় কিন্তু আমরা দেখেছি যে অনেক অনলাইন উদ্যোক্তা কিন্তু আমাদের মার্কেটে চলে এসছে। সবাইকে কেন আমরা পরবর্তীতে আর ওইভাবে অ্যাক্টিভ দেখিনি? ওই সময় আসলে প্রয়োজনের তাগিদে সবাই এসেছিল, কিন্তু ওই সময় যেহেতু ঘরে বন্দি ছিল, তাদের অনেক কিছু করার ছিল না বলেই কিন্তু তারা অনেকেই উদ্যোক্তা হয়েছেন। কেউ কেউ প্রয়োজনে উদ্যোক্তা হয়েছেন, কেউ কেউ শখের উদ্যোক্তা হয়েছেন, যে সময় কাটছে না, আমি একটু অনলাইনে চেষ্টা করে দেখি। কিন্তু পরবর্তীতে যখন উদ্যোক্তা হওয়াটা তো আসলে এত সহজ কিছু না। তো আমরা যতটা মনে করি যে আমরা অনলাইনে কিছু প্রোডাক্ট এনে অনলাইনে পেজে দিলাম, অমনি সেল হয়ে যাবে, জিনিসটা কিন্তু মোটেও তা না। তো তখন আমরা যাদের ওই প্রস্তুতিটা ছিল না, বা লং রানে যাওয়ার জন্য যে মানসিক প্রস্তুতি, ফিনান্সিয়াল প্রস্তুতি বা নিজেকে তৈরি করার যে প্রস্তুতিটা, সেইটা যাদের ছিল না, তারা কিন্তু আসলে একসময় পরে ঝরে গেছে। এবং যখন কোভিডের পরে যখন আপনার লকডাউনটা ছেড়ে দেয় এবং পরবর্তীতে যখন জনজীবন সাধারণ হয়ে যায় বা নর্মাল হয়, তখন কিন্তু মানুষের ওই প্রয়োজনটাও অনেক কমে যায়। যেমন কেউ যখন নিজের পরিবার চালানোর জন্য উদ্যোক্তা হয়েছেন, পরবর্তীতে যখন তার জবটা ফিরে পেয়েছেন বা অফলাইনে অন্য কিছু করার সুযোগ পেয়েছেন, তখন কিন্তু তারা আর ওই জায়গাটা থেকে সরে এসেছেন। শুধুই কি এই যে প্রয়োজনের সময়টুকু চলে গেছে, সেজন্য হচ্ছে আমি আমার উদ্যোগটা স্থগিত রেখেছি, শুধু কি তাই হয়? একজন উদ্যোক্তার জন্য পারিপার্শ্বিক কি আর কোনো ধরনের সামাজিক বিভিন্ন যদি কোনো প্রতিবন্ধকতা কি কাজ করে? প্রতিবন্ধকতা তো প্রতি মুহূর্তেই আছে।
একজন উদ্যোক্তার প্রতিবন্ধকতা আছে, পাশাপাশি যদি নারী উদ্যোক্তা হয় তার প্রতিবন্ধকতা আরও বেশি। তো ঝরে যাওয়ার কারণটা শুধু যে প্রয়োজন শেষ হয়ে গেছে তা না, আসলে এমন অনেক উদ্যোক্তা ওই সময় উদ্যোক্তা হয়েছেন যারা আসলে উদ্যোগ বিষয়ে তেমন কোনো জ্ঞানই রাখেন না। এমনকি পণ্যের যে কস্টিং করতে হবে, যেটা কস্টিং করতে গেলে যে আমি যে সময় দিচ্ছি, আমার যে একটা খরচ ধরা দরকার, সেই বিষয়টাও সব উদ্যোক্তারা জানতেন না, যার কারণে ওই সময় তারা যা টাকাটা ইনভেস্ট করেছেন এবং পরবর্তীতে সেল হয়ে যে তাদের রিটার্ন এসছে, সেটা তাদের টিকে থাকার জন্য যথেষ্ট ছিল না। তো ওই টিকে থাকার ওই যে সমীকরণটা সবাই মেলাতে না পেরেই কিন্তু আসলে অনেকেই তখন উদ্যোগটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তো সেই জায়গায় যেহেতু এক ধরনের খামতি আছে, একটু কমতি আছে জানার বা বোঝার, আপনি বলছিলেন যে আপনি যখন শুরু করেছেন নিজের যে কমতিগুলো আছে সেগুলো একটুখানি যেন আরও কমানো যায়, কমতিগুলোকে তাড়িয়ে দেওয়া যায়, সেজন্য আপনি ট্রেনিংয়ের কথা বলেছেন। ট্রেনিং আসলে কতটা আপনার স্বপ্নকে পাখা দেয়? ট্রেনিংটা যেটা হয় যে আপনার আমি যে জিনিসটা চিন্তা করছি সেই চিন্তাটাকে একটা স্ট্রাকচার দেয়, যে আমি অমুক জায়গায় পৌঁছাতে যাচ্ছি, তো সেই আমি যে জায়গাটা পৌঁছাতে যাচ্ছি, আমার যে লক্ষ্য, সেই জায়গায় পৌঁছাতে হলে আমার যে বাধাগুলো আসতে পারে সেই বাধাগুলো সম্পর্কে আমি ওয়াকিবহাল হব এবং সেই বাধাগুলো কিভাবে আমি অতিক্রম করব সেই জন্য আমি নিজেকে প্রস্তুত করতে পারি। তো সেই বেসিক জায়গাটা বা যে আপনার যে একটা স্ট্রাকচারাল ধারণা, হ্যাঁ, আপনি জানেন যে আপনি পণ্য কিনে আপনি বিক্রি করবেন, কিন্তু আপনি যদি 5 টাকায় পণ্য কিনে 6 টাকায় বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে আপনার প্রফিটের জায়গাটা কত? কারণ আপনি যখন পণ্যটা কিনতে গেছেন তখন কিন্তু আপনার একটা ট্রান্সপোর্ট খরচ হচ্ছে, আপনার সময়টা যাচ্ছে। আপনি পণ্য কিনতে গিয়ে এক গ্লাস মানে এক বোতল পানি খেলেন বা 1 কাপ চা খেলেন, সেই খরচটাও যে আপনার পণ্যের কেনার সাথে যোগ করতে হবে, এই ধারণাটাও তো আপনার থাকা জরুরি। তো সেই জায়গাটা যখন আপনার থাকবে না, তখন তো আপনি গিয়ে বিজনেসটা যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার পক্ষে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি জানতে চাই যে অনলাইনে আপনি যেহেতু ফুড এবং নন ফুড আইটেম দুটো নিয়েই কাজ করেন, অনলাইনে ক্রেতা সেবা গ্রাহক কারা? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আপনার কর্মজীবী নারীরা সেবা গ্রাহক, যাদের আসলে সব কাজ মিলিয়ে বা নিজেদের সংসার বা চাকরি এগুলো মিলিয়ে যখন আপনার মার্কেটে যাওয়া বা অন্য কাজগুলো করার সুযোগ হয় না, তারা এই সেবাটা নিয়ে থাকেন। প্লাস যেমন ফুডের ক্ষেত্রে যেটা হয়, যেমন রেডি টু কুক মাছ বা আপনার ফ্রোজেন ফুড, এটারও মেইন গ্রহীতাই কিন্তু আপনার গ্রাহক কিন্তু কর্মজীবী নারীরা বা ব্যস্ত মা, যিনি হয়তো বাচ্চাকে নিয়ে খুব ব্যস্ত, যে এত বেশি ওনাকে বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, 2-3টা বাচ্চা সংসার সামলাতে হচ্ছে, ওনার বাচ্চার জন্য খাবার রেডি করা দরকার, টিফিন রেডি করা দরকার, তিনি ওটা করতে পারছেন না, তো উনি অল্প কিছু টাকার বিনিময়ে ওই সেবাটা বাইরে থেকে নিচ্ছেন। তো সেখানে প্রাইসিংটা আপনারা কিভাবে করেন? বাজারের সাথে মিলিয়ে রেখে এটা আপস ডাউন প্রতিদিন এই জায়গাটাতে বাজারের সাথে একটু ডিফারেন্স হয়, কারণ আপনি বাজারে যখন আপনি একটা হোটেলে যখন একটা ম্যাটেরিয়াল কিনতে যাবে, ধরেন তিনি কিনতে গেলে অনেক বড় লার্জ অ্যামাউন্টে কিনছে, বাল্ক অ্যামাউন্ট কিনছে, তার কিন্তু আপনার পণ্যের কেজি প্রতি কস্টটা কমে আসবে কাঁচামালের, কিন্তু যিনি অল্প পরিমাণে কিনছে তার কিন্তু কেজি প্রতি কস্টিংটা তো কমে আসবে না। আর আমরা যেটা জানি যে আমাদের হোটেলে বলেন বা বাইরে বলেন, খাবারের ভিতরে অনেক রকম ভেজাল ব্যবহার হয়, যেমন ধরেন আপনি তেলটা ব্যবহার হয় বারবার ব্যবহার করা তেল দিচ্ছে। আমি ওইটাতেই আসতে চাচ্ছিলাম যে খাবারের মান সেটাই নিশ্চিত করা কতটা জরুরি, কারণ হচ্ছে আমার যে ক্রেতা অনলাইনে বিশেষ করে ই কমার্সের খাতে যদি ফুড আইটেমের কথা বলি, উনি কিন্তু দেখে কিনতে পারছেন না। নন ফুড আইটেমেও কিন্তু মানে অন্যান্য যে খাদ্যের বাইরে যে পণ্য, সেগুলোও কিন্তু উনি দেখে শুনে যে কেনার বিষয়টা সেটি কিন্তু করতে পারে না। সেক্ষেত্রে মানটা ঠিক রাখা বা মানটার দায়িত্ব বিক্রেতার উপর গিয়ে পড়ে, বিক্রেতার উপরে গিয়েই পড়ে। কিন্তু যে বিক্রেতা মনে করেন যে আমি একবারে খারাপ পণ্য দিয়ে আমি বিজনেস করে একবারেই বড়লোক হয়ে যাব, সেই বিক্রেতা কিন্তু সাথে সাথেই মুখ থুবড়ে পড়েন। কারণ আপনি একটা মানসম্পন্ন পণ্য আপনি যার কাছ থেকে পাবেন, আপনি পরবর্তীতে কিন্তু তার কাছ থেকে পণ্য কিনতে আগ্রহী হবেন এবং তাকে কিন্তু আপনি অন্য 8-10 জনের কাছে রেফার করবেন। এবং আমি যতই বিজ্ঞাপন দিই, কিন্তু আপনাকে আপনার পরিচিত একজন যখন বলবে যে ওনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়েছি ভালো, সেটা যত কাজ করবে আমার বিজ্ঞাপনে কিন্তু অত কাজ করবে না। তো আমি যদি বিজনেসে লম্বা সময় ধরে টিকে থাকতে চাই, আমাকে কিন্তু মানসম্পন্ন পণ্য এবং আমার সেবা দুটোই কিন্তু মানসম্পন্ন দিতে হবে।
সেক্ষেত্রে প্যাকেজিং তো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্যাকেজিংটা অনেক সময় দেখি যে আমরা যেভাবে পরিবহনগুলোর কাছে দিয়ে দেই, ফুড আইটেম, নন ফুড আইটেম বা অন্যান্য যে পণ্য, যেমন হচ্ছে বড় বড় এখন অনেক দারাজ বা অন্যান্য যে এরকম ই কমার্স সাইটগুলো আছে, তাদের ওখানে দেখা যাচ্ছে গেজেট আইটেম আছে, কাপড় চোপড় আছে, খাবার আছে, ফুড পান্ডার মতো আবার দেখা যাচ্ছে যে ঘরের খাবারটি কোথাও পৌঁছে দিচ্ছেন। তো এই যে পরিবহন এবং প্যাকেজিং কি কতটা গুরুত্বপূর্ণ এবং আপনারা এই জায়গাটাকে কিভাবে দেখছেন? এখন পর্যন্ত আমরা কি এই প্যাকেজিং এবং পরিবহন এই জায়গাটাই কি আমরা আসলে গড়ে তুলতে পেরেছি? ফুডের ক্ষেত্রে যেটা হয় যে আপনার ফ্রোজেন ফুড বলেন, রেডি টু কুক বলেন বা র ফুড বলেন, ফুডের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের এখনো অনেক ডেভেলপমেন্টের জায়গা আছে। এবং আমরা যেটা আমার ক্ষেত্রে বা আমার কাস্টমারদের বিভিন্ন অভিজ্ঞতার ক্ষেত্রে দেখেছি যে তারা প্রায় বলে যে আমরা শুনছি যে ওনার প্রোডাক্টটা ভালো, আমি অর্ডার করছি, বাট আমার কাছে যখন এসে পৌঁছাচ্ছে প্রোডাক্টটা কিন্তু ভালোভাবে পৌঁছাচ্ছে না, যেটা কিন্তু প্যাকেজিংয়ের কারণে এবং যারা ফুড ডেলিভারি করছে তাদের কিছু গাফিলতির কারণে বা ওই সার্ভিসটা কিন্তু এখন আমাদের এই জায়গাটাতে প্রফেশনালি গড়ে ওঠেনি। এই জায়গাটাতে কাজ করার কিন্তু খুব বড় একটা জায়গা আছে। তো এই চ্যালেঞ্জটা কিন্তু যারা আমরা ফুড নিয়ে কাজ করছি তাদেরকে প্রতিনিয়তই নিতে হচ্ছে। আর নন ফুড অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলোর মান বা সেগুলো প্যাকেজিং, সেগুলো পরিবহন, সময় মতো পৌঁছানো, এই জিনিসগুলো কেমন? এগুলো নর্মাল সময় মোটামুটি চলে, বাট যখন আপনার বড় কনের উৎসব হয় তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের গ্যাপগুলো দেখা যায়। আপনার দেখা যায় যে খাবার যে আপনার এটাকে কি বলে পোশাকের ক্ষেত্রে বা ঈদের সময় যেটা হয় যে এক জায়গার পোশাক আরেক জায়গায় চলে যায়। যেমন আমার একবারে আমি যশোর পাঠিয়েছি, যশোরের জায়গায় এটা চলে গেছে গাজীপুরের একটা জায়গাতে। তো ওরা যেহেতু তখন অনেক বেশি পার্সেল হ্যান্ডেল করে তখন ওদের ভিতরে ওদের এই ভুলগুলো হয়। তখন ওদের যে রাইডাররা থাকে বা যা ডেলিভারি ম্যানরা থাকে তারা অনেক মিসবিহেভ করে, কারণ তাদের কাজের প্রেশারটা বেশি থাকে। তারপরে হচ্ছে যে পণ্য পৌঁছাইতে দেরি হয়। এই সময়গুলোতে, উৎসবের সময়গুলোতে এটা খুব একটা ঝামেলা তৈরি হয়, একটা গ্যাপ তৈরি হয়। এটা তো হচ্ছে গিয়ে আপনি পাঠাচ্ছেন ক্রেতার কাছে, ক্রেতা যখন আপনাকে পেমেন্ট করে সে পেমেন্ট সিস্টেমটা কীরকম? পেমেন্ট সিস্টেমটা মোটামুটি এখন পর্যন্ত আমি ওরকমভাবে দেখিনি যে খুব বেশি খারাপ হচ্ছে। বিশেষ করে আপনি যদি একটু ভালো রিনাউন্ড প্রতিষ্ঠানের সাথে যান তখন ওদের পেমেন্ট সিস্টেমটা মোটামুটি ভালো, 3টা ওয়ার্কিং ডের মধ্যে ওরা পেমেন্টটা করে দেয়। আচ্ছা, সেই জায়গায় যদি বলি যে বাণিজ্যিক অনেক ধরনের ঝুঁকি থাকে উদ্যোক্তাদের, আপনার কাছে যখন একজন নতুন করে উদ্যোক্তা গড়ে ওঠেন আপনার কি কি ধরনের ঝুঁকিগুলো মনে হয়েছে? যে আমি ই কমার্স দিয়েই শুরু করব, আমরা গতানুগতিক যে ব্যবসা বাণিজ্য দেখি সেখানে ঝুঁকি আছে, ই কমার্সের ঝুঁকিগুলো কীরকম? ই কমার্সের ঝুঁকি বলতে যেমন ধরেন আপনার প্রোডাক্টটা নিলেও অনেক সময় এমন হয় যে প্রোডাক্টটার পৌঁছাইলো বা একটা দামি একটা জিনিস পাঠাচ্ছি, সেক্ষেত্রে যে ডেলিভারি কোম্পানিগুলো প্রোডাক্টটা নেয় ওরা কিন্তু ওদের একটা নির্দিষ্ট লেভেলে পর্যন্ত আপনাকে ড্যামেজ রিকভারি করবে, বাট ওরা এটা বলে, বেশিরভাগ সময় এটা ওরা দেয় না। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার 10টা পণ্যের মধ্যে একটা পণ্য ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা একটা জিনিস থাকে। তারপরে অনেক সময় এমন হয় যে ক্রেতা আপনার প্রোডাক্টটা অর্ডার করলো বাট ক্রেতা ওটা রিসিভ করলো না, সেক্ষেত্রে ওই ডেলিভারি চার্জটা কিন্তু তখন আপনার ইয়া হয়। এবং এই যে পণ্যটা গেল ডেলিভারিতে এবং আসলো, এই যাওয়া আসার মধ্যেও কিন্তু পণ্যটার ক্ষতি হতে পারে। তো সেই জায়গাতেও কিন্তু একটা ড্যামেজের একটা জায়গা থাকে। এখন আমরা যারা ই কমার্সে কাজ করি তারা আমরা যখন কস্টিং করব তখন কিন্তু আমার 10টা পণ্যের মধ্যে একটা পণ্য নষ্ট হবে ধরে নিয়েই কিন্তু আমার কস্টিংটা করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের সাথে এরপরেই কিন্তু আবার যুক্ত হবেন ওয়ারেসা খানম প্রীতি। আমরা এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম ই কমার্স নিয়ে, টুলস কিভাবে পূর্ণরূপ পেল বিপণন এবং বাণিজ্যে। আপনি তো অনলাইনে বিপণনের কাজও করেন, আপনি অলরেডি গুগল সার্টিফাইড। একটু আমাদেরকে বলবেন যে যে উদ্যোক্তারা ই কমার্সে কাজ করে তারা কি ধরনের সমস্যাগুলো নিয়ে আসে এবং কি ধরনের সমস্যাগুলো ফেস করেন? আপনাকে কি ধরনের আপনার অভিজ্ঞতা বা আপনার জানার জায়গাটা থেকে আমরা জানতে চাইছিলাম। বিপণনের ক্ষেত্রে যেটা হয় যে আপনারা দুইভাবে, আমরা যারা ই কমার্সে কাজ করি, আমরা তো আসলে যারা বাংলাদেশে কাজ করি তারা কিন্তু আসলে ই কমার্স পূর্ণরূপে কাজ করি বলা যায় না, আমরা কিন্তু মেইনলি ফেসবুকের মাধ্যমেই কাজ করি।
কারণ ওয়েবসাইট ম্যাক্সিমামই উদ্যোক্তাদের নেই। তো ফেসবুকের মাধ্যমে যখন আমরা কাজ করি, ফেসবুকের পেজের মাধ্যমে যখন আমরা কাজ করতে যাই, তো ওই জায়গাতে যে প্রফেশনালিভাবে যে আপনার পেজটাকে সাজানোর একটা ব্যাপার থাকে, সেই জায়গাটায় আমি বেশিরভাগ ক্ষেত্রেই উদ্যোক্তাদের ঘাটতি দেখেছি। যে আপনি একজন ক্রেতা আস্থা পাবে কি আপনার পেজটাকে দেখেই তো আস্থা পাবে। তো সেই জায়গাটায় যে সাজানো, প্রফেশনালি সাজানো বা পেশাদার যে সার্ভিস দেওয়ার, সেই জায়গাটায় বেশ ঘাটতি আছে। এটা ঘাটতি তাদের ঘাটতির দিকে, বাট তারা যখন সার্ভিসটা বিভিন্ন জায়গায় নিতে যায়, এত চটকদার বিজ্ঞাপন থাকে, তারা সবসময় এই বিজ্ঞাপনের মাধ্যমে যে যাদের কাছ থেকে তারা এই বিপণনের সার্ভিসটা নিতে যায়, তারা সার্ভিসটা নিতে গিয়ে কিন্তু সবসময় ভালো সার্ভিসটা পায় না। অনেক সময় আমরা ফেক রিচের কথা শুনি, ফেক রিচ করা হয়। হ্যাঁ, ফেক রিচ করা হয়। মতো বাণিজ্যের মধ্যে পড়ে কিনা? না, ফেক রিচ, হ্যাঁ সেটা তো অবশ্যই পড়ে না, কিন্তু ফেক রিচ করা হয়, ফেক লাইক দেওয়া হয়। যেমন দেখা যায় যে প্রায় দেখবেন বিজ্ঞাপনে যে 1000 টাকায় আমরা 1000 লাইক দিচ্ছি, এরকম অনেক কিছু হয়। এই লাইকগুলো টোটালি ফেক থাকে, এদের কোনো অস্তিত্ব থাকে না এবং এই অ্যাকাউন্টগুলো ফেক থাকে। এবং পরবর্তীতে যখনই ফেসবুক যখন এটা বুঝতে পারে, তখন এই লাইকগুলো কিন্তু চলে যায়। এবং এই যে লাইক আসে, এরা কিন্তু কখনোই আপনার পেজের কখনোই ক্রেতা হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো। এটা একটা ঘাটতির জায়গা আছে। আর একটা জায়গা আছে, যখন আমরা অ্যাড ক্যাম্পেইন চালান বা পেইড মার্কেটিং করি, পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু যে ওরকম রিলায়েবল কোনো মাধ্যমে পেইড মার্কেটিং করা, যে আমরা যাদের যত টাকা দিচ্ছি আমি পেইড মার্কেটিং করতে, সেই টাকা দিয়ে পেইড মার্কেটিং হচ্ছে কিনা, যে লেভেলের কাস্টমারের কাছে আমি পৌঁছাতে চাচ্ছি সেই লেভেলের কাস্টমারের কাছে আমার পণ্যটা পৌঁছাচ্ছে কিনা, সেই জায়গাটাতেও কিন্তু মানুষ ওই সার্ভিসটা পাচ্ছে না। তো ওই মানসম্মত বিপণনের ক্ষেত্রে যারা বিপণনের এখানে পেড বিজ্ঞাপনের বা বিপণনের সাহায্য করছে, তারা কিন্তু ওই মানসম্পন্ন সার্ভিসটাও দিচ্ছে না। এবং আমরা যারা যেসব সাধারণ উদ্যোক্তা এত কিছু বোঝেন না, তারা কিন্তু প্রায় এইসব জায়গায় গিয়ে টাকা নষ্ট হচ্ছে তারা টাকা দিচ্ছে এবং অনেক জায়গাতেই দেখা যাচ্ছে কি যে তারা টাকাটা নিচ্ছে, বাট বিজ্ঞাপনটা চলার পরে যখনই টাকাটা ফুল পেয়ে গেল, তখন কিন্তু বিজ্ঞাপনটা তারা বন্ধ করে দিচ্ছে। সেটি কি ক্রেতাদের এক সাইড থেকে আরেক সাইডে সুইচিং করার কারণ হয় কিনা? না, এটা ক্রেতাদের থেকেও হচ্ছে কি যে আপনার উদ্যোক্তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয় এই জায়গাতে, কারণ তারা তো যে বিজ্ঞাপনের বা আপনার বিপণনের যে মূল যে জায়গাটা পেইড মার্কেটিং, সেই পেইড মার্কেটিংটাতেই তারা যেতে পারছে না। যার ফলে কি হয়, তারা অর্গানিক মার্কেটিংয়ের মাধ্যমে যেটুকুই পৌঁছাচ্ছে সেটুকুই তারা সীমাবদ্ধ থাকতেছে। তার মানে তারা কিন্তু তাদের বিজনেসটাকে প্রসার করতে পারছে না। আর ক্রেতার ক্ষেত্রে যে সমস্যাটা হয়, যে আপনার যখনই পেশাদার সার্ভিসটা পাচ্ছে না, তখনই কিন্তু ক্রেতার পরবর্তীতে একবার ঠকলেই কিন্তু আর তারা ওই উদ্যোক্তার কাছে তো যাচ্ছেনই না, প্লাস তাদের কিন্তু অনলাইন উদ্যোক্তা সম্পর্কে খুব একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হচ্ছে। তারা কিন্তু খুব নেগেটিভ একটা ধারণা নিয়ে যাচ্ছে যে না, অনলাইনে কেনাকাটা করলেই ঠকতে হয়। এই ব্যাপারে তাদের কিন্তু মোটামুটি একটা পার্মানেন্ট ধারণা হয়ে যায়। আচ্ছা, আপনার অভিজ্ঞতা থেকে আমরা শুনছিলাম। আমরা এই মুহূর্তে যুক্ত হব ওয়ারেসা খানম প্রীতির সাথে। তিনি হার ই ট্রেড মানে তিনি সভাপতি। এবং ওয়ারেসা খানম প্রীতি, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে আপনি বলছেন হার ই ট্রেড, সেটা এখন তো আমরা দেখছি যে শুধু নারী উদ্যোক্তা নয়, ই কমার্সে পুরুষ উদ্যোক্তারাও কিন্তু আসছেন এবং অনেকে নিজেদের কাজের জায়গা তৈরি করছেন বিভিন্ন সেক্টরে। শুধুমাত্র যে ফুড, নন ফুড নয়, ইলেকট্রনিকে আছে, তারপরে আমরা দেখছি ফ্রিল্যান্সিংয়ে আছে, এরকম অনেক জায়গায় আছে। তো আপনার উদ্যোগ সম্পর্কে একটু জানাবেন, সেটি কি শুধুমাত্রই নারীদের জন্যই থাকবে নাকি আসলে সবার জন্যই উদ্যোগ, অন্তত আমাদের যে বেকারত্বের কথা বলি সে বেকারত্ব গোছানোর জন্য? আচ্ছা, হার ই ট্রেডের কথা যদি বলি, তাহলে বলতে হয় যে আমরা 4 বছর আগে যখন শুরু করেছিলাম, তখন আমরা যেটা দেখতাম যে শুধু প্রিভিলেজড পর্যায়ে প্রত্যেকটা সেক্টরে শুধু পুরুষরাই কাজ করছেন এবং উদ্যোক্তা হিসেবে তারাই প্রিভিলেজড। এবং ওই সময়টা আসলে আমি নারীদের সাথে কানেক্ট করতে চেয়েছিলাম, যাতে নারীরা এগিয়ে আসে। এ কারণে আমরা শুরুটা করি নারীদের নিয়ে। এ পর্যন্ত প্রচুর কার্যক্রম আমাদের হয়েছে নারীদের নিয়ে, প্রচুর এক্সিবিশন আয়োজন করি, দক্ষতা উন্নয়নমূলক প্রচুর কোর্সের আয়োজন করি, সেগুলো তো হচ্ছেই। আর এসএমই ফাউন্ডেশনের যেহেতু বিশাল কার্যক্রম সারা বাংলাদেশব্যাপী, আমাদের উদ্যোক্তা নারী ব্যবসায়ী, পুরুষ ব্যবসায়ী সবাই এক ছাদের নিচে কানেক্টেড হচ্ছে, সুতরাং আমরাও আমাদের নারীদের নিয়ে আসলে যুক্ত হয়েছি। আর সত্যি বলতে
যে এসএমই ফাউন্ডেশন নীতি নির্ধারণী পর্যায়ে আছে। আমরা বেসরকারিভাবে যারাই কাজ করি না কেন সেই নীতি নির্ধারকদের সাথেই কিন্তু শেষ পর্যন্ত আমাদের কাজ করতে হয়। সুতরাং আমাদের এখন এসএমই ফাউন্ডেশনের সাথে এই নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলতে এবং যুক্ত হতে আমরা হার ই ট্রেডও কাজ করছে। আর যেহেতু পুরুষ এবং নারীর কথা বললেন, পুরুষ উদ্যোক্তা কিন্তু প্রচুর আমাদের দেশে। তুলনামূলক আমাদের নারী উদ্যোক্তারা দক্ষতা উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে। ই কমার্স নিয়ে যদি কথা বলতে হয়, পুরুষ আর নারীর রেশিওটা ভীষণ রকম কিন্তু চোখে পড়ার মতো। নারীরা কিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করে না আমাদের ই কমার্সের এই সেক্টরটাতে। তারা এফ কমার্স করছে খুবই সহজভাবে, কারণ তাদের কাছে তুলনামূলক ইজি। কিন্তু আমাদের যারা আমরা নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের সাথে যুক্ত, তারা এফ কমার্স থেকে বের হয়ে এসে কিন্তু আমরা বলছি যে সাস্টেইনেবল একটা অবস্থান ই কমার্সেই হতে পারে, এবং এইটা নিয়ে আমরা এখন কাজ করছি। আমাদের কিছুদিনের মধ্যে haretrade.com একটা সাইট আসবে। সেখানে আমরা শুধু নারীদের না, আমরা মাল্টি ভেন্ডরশিপ আয়োজন করছি। সেখানে নারী পুরুষ সমস্ত উদ্যোক্তাদেরই সেখানে আমরা কার্যক্রম করব। একটি বিষয় হচ্ছে বলতে চাই, যেহেতু আপনি বললেন যে সবাই আসলে এক ছাদের নিচে আসার সুযোগটি তৈরি করেছে ই কমার্স, আমরা কবে নাগাদ দেখব, যেহেতু আপনি অনেক বড় পরিসরে কিছুটা বড় পরিসরেই হচ্ছে কাজ করেন ট্রেনিং এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে, আমরা কখন দেখব যে প্রান্তিকে ই কমার্সের সুবিধা কৃষক পাচ্ছেন, অথবা ঘরের যে বেত নিয়ে যে কাজ করেন যে নারী তিনি পাচ্ছেন, এবং তিনি যেন তার যে অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে সেটি আবার শিক্ষা খাতে, শিশুর স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে পারেন, সেই পরিস্থিতি আমরা আসলে কতদিন নাগাদ দেখব বলে আপনি মনে করছেন? খুব সুন্দর একটা কথা বলেছেন। আমাদের কার্যক্রম আসলে অতদূর পর্যন্তই যেন আমরা পৌঁছে যেতে পারি, এভাবেই কিন্তু আমাদের শুরুটা হয়েছিল। এবং সত্যি বলতে যে বেসরকারিভাবে আমরা একক উদ্যোগে সেটা সম্ভব হয় না। আমি মনে করি এসএমই ফাউন্ডেশন নীতি নির্ধারণী পর্যায়ে অনেক বড় ভূমিকা রাখছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন তারাই করতে পারে, এমনকি বেসরকারি আমরা যারা কাজ করছি তাদেরকে নিয়েও কিন্তু কোলাবোরেশন এসএমই ফাউন্ডেশনই করতে পারে। আমরা মনে করি যে ব্যাপক একটা চেঞ্জ আসবে তখনই যখন এই প্রান্তিক পর্যায়ের নারী এবং পুরুষ ব্যবসায়ী উদ্যোক্তা এদের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমগুলো শুরু হবে প্রান্তিক পর্যায় পর্যন্ত। যেমন ই কমার্স নিয়ে প্রচুর ভীতি। ই কমার্সের ছোট ছোট টুলগুলো অনেক লেন্দি, এই জিনিসগুলো তাদের কাছে সহজ না। একমাত্র উপায় হচ্ছে তাদের ট্রেনিং করানো। এই ট্রেনিং করানো খুব সহজ হতে পারে যখন এসএমই ফাউন্ডেশন এবং সরকারি নীতি নির্ধারকরা একসাথে হয়ে কার্যক্রমগুলো পরিচালনা করবে। এবং এটার সাথে আমরা ছোট ছোট যারা বেসরকারিভাবে কাজ করি, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করি, তাদেরকে যদি তারা কোলাবোরেট করতে পারে, একসাথে করতে পারে, তাহলে জিনিসটা একদম ফ্লারিশ করবে সারা বাংলাদেশব্যাপী, এটা আমার বিশ্বাস। এবং আমি এটাই চাই যে একটা একচ্ছত্র একটা ছাদের নিচ থেকে এই জিনিসটা কানেক্টেড হোক। আমি মনে করি সারা বাংলাদেশব্যাপী এই বিষয়টা ভীষণভাবে সহজ হতে পারে শুধুমাত্র যদি সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে জিনিসটা সঠিকভাবে আসে এবং চারদিকে ছড়িয়ে যায়। আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার কাছে করতে চাই, যে আমরা দেখি যে প্রায় 4,500 কোটি টাকার মতো লেনদেন হয় প্রতিদিন, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঈদের সময় এটি অনেকখানি বেড়ে যায়। তো এই কার্ডের মাধ্যমে, ব্যাংক কার্ডের মধ্যে যে প্রায় 1,700 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল গত ঈদের সময়, তো ব্যাংকের সাথে যেহেতু এক ধরনের যুক্ততা আছে ই কমার্সের, সেক্ষেত্রে যারা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা, ই কমার্সে যারা ঘরের থেকে কাজ করেন, তাদের বিনিয়োগের ক্ষেত্রে কতটা সুবিধা আপনারা পান? মোবাইল ব্যাংকিং বলেন কিংবা ট্র্যাডিশনাল ব্যাংকিং বলেন, এই ক্ষেত্রেও কিন্তু পুরুষের চেয়ে নারীরা অনেক রকমের পিছিয়ে। আমাদের নারীরা যখন ঘর থেকে কাজ করেছে তখন তারা ট্রেড লাইসেন্স ছাড়া কিন্তু কাজ শুরু করেছে, এবং ট্রেড লাইসেন্স করার, প্রতি বছর ট্রেড লাইসেন্স রিনিউ করা,
এই জিনিসগুলো যে ঝক্কি, এটা আমরা খুব কম নারীকে নিতে দেখি। এই কারণে তারা যখন তাদের ব্যবসাকে বর্ধিত করতে যায়, তখন তারা যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে ডকুমেন্টেশন ছাড়া কোনো বিনিয়োগ পায় না। এটা তাদের গ্রোথের একদম বড় একটা চ্যালেঞ্জ গ্রোথের জন্য। আমরা মনে করি যে এই জিনিসগুলো আরও সহজ হোক। আমাদের ট্রেড লাইসেন্স করতে গিয়ে যে কমার্শিয়াল স্পেস দেখাতে হয়, একটা নারী কমার্শিয়াল স্পেসের হিসাবটা কিভাবে পাবে? সে তো ঘর থেকে কাজ করছে। এই ছোট ছোট জিনিসগুলো নারীদের যত সহজ করে দেওয়া হবে, ব্যবসা উন্নয়ন ততটা বৃদ্ধি পাবে এবং আমার মনে হয় সরকারি খাতে রাজস্বটা যুক্ত হবে। কারণ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যাংকিং মানে অ্যাকাউন্টও যেহেতু তারা করতে পারে না, সুতরাং তাদের মধ্যেই কিন্তু রোলিং হচ্ছে টাকাটা। আমরা অনেক হিসাবই কিন্তু সরকারি পর্যায়ে আনতে পারছি না, ট্যাক্সেশনের পর্যায়ে আনতে পারছি না, শুধুমাত্র ছোট ছোট এই জিনিসগুলো কঠিন করার কারণে। এক হচ্ছে ট্রেড লাইসেন্স করা, সেটার চার্জ অনেক বেশি, এবং আরেকটা হচ্ছে প্রতি বছর রিনিউ করা। এটা যদি দীর্ঘমেয়াদী হতো, 5 বছর হতো, এবং 5 বছর হচ্ছে, সেটাও কিন্তু অনেক চার্জ হচ্ছে, যুক্ত হচ্ছে, প্রতি বছরেরটা একসাথে যুক্ত হচ্ছে। এটাও যদি কমে আসতো, এবং কমার্শিয়াল স্পেস দেখানো, ব্যবসা প্রতিষ্ঠানের যে জায়গাটা, স্থানটা, এটা হচ্ছে একটা কমার্শিয়াল স্পেস দেখাতে হয়। ঘরে একজন যে নারী থাকে, সে কমার্শিয়াল স্পেস দেখাতে পারে না, সুতরাং ভুয়া কমার্শিয়াল স্পেস দেখাতে হয়। একটা নারীর কিংবা একটা পুরুষের উদ্যোগ জীবন শুরুই হয় একটা মিথ্যা দিয়ে। সে ঘর থেকে কাজ করছে, কিন্তু যে কোনো একটা মিথ্যা একটা স্পেস দেখানো হয়, যে ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা দেখানো হয়। এটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায় আসলে। ধন্যবাদ আপনাকে ওয়ারেসা খানম প্রীতি, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নাহিদ সুলতানা, উনি কিন্তু বেশ কিছু সমস্যার কথা বললেন। এর মধ্যে একটি হচ্ছে ব্যাংকিং খাতের সাথে যে যুক্ত হয়ে ট্রেড লাইসেন্স এবং বিনিয়োগটি করে যে এক ধরনের, আমরা বলি যে, আপনাকে বলছিলাম যে আমি আমার স্বপ্নটাকে পাখা দিচ্ছি, এই জায়গায় এক ধরনের বাধা সৃষ্টি হয়। যেহেতু আমাদের আগে ভিজিবল মানে সরাসরি বাণিজ্যিক ব্যবস্থাপনাটি ছিল, এখন ই কমার্সে এসছে, আমাদেরকে কি আসলে আমাদের যে কাঠামোগুলো রয়েছে সে কাঠামোগুলোর উন্নয়ন করা বা সময়ের সাথে তাল মিলিয়ে একটি জায়গায় পৌঁছানো কি এখন প্রয়োজন? এটা খুবই জরুরি বিষয় এই মুহূর্তে। যেটা আপা বললেন, ওয়ারেস আপা বললেন যে আমরা একটা ফেক অ্যাড্রেস দিয়ে আমরা ট্রেড লাইসেন্স করতে বাধ্য হই। আমরা যে বিনিয়োগটা পাবো বা আমরা যে ঋণটা পাবো, সেই ঋণটা পাওয়ার ক্ষেত্রে নারী উদ্যোক্তারা বিশেষ করে অনেক শর্তই কিন্তু পূরণ করতে পারে না। ট্রেড লাইসেন্সের বিষয়টা তো আছেই, পাশাপাশি ধরেন আমি আমার উদ্যোগের যে হিসাবটা রাখবো, যে আপনার প্রপার বুক অফ অ্যাকাউন্টস বা না হোক, আমি যে কিনছি কত টাকা বিক্রি করছি, সেইটার কোনো হিসাব, কাগজপত্রের হিসাবটাও যেমন আমরা রাখছি না, প্লাস আমার যে কেনা বেচার যে হিসাবটাকে সাপোর্ট করছে এরকম কোনো আপনার অথেন্টিক সোর্সও কিন্তু নেই। মানে আমি যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতাম, সেক্ষেত্রেও কিন্তু আমি একটা অথেন্টিক জায়গা দেখাতে পারতাম যে আমার বিজনেসে এত টাকা ইন করছে, এত টাকা আউট করছে, মানে লেনদেন এত টাকার হচ্ছে, বা আমি বাৎসরিক একটি হিসাব থাকতো। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো একটি ছোট্ট বিরতির পর। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম যে অনেক ধরনের যে ঝুঁকি, তার মধ্যে একটি ওয়ারেসা খানম প্রীতি বললেন যে বিনিয়োগের যে ঝুঁকি, বিনিয়োগ করতে গিয়েই যে এক ধরনের প্রথমেই হোঁচট খাওয়া, সেই জায়গাটি যদি আরেকটু বিস্তারিত বলেন। যে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আপনি যদি দেশের অভ্যন্তরেই বিনিয়োগটি যদি সহজভাবে না করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে অনেকের দেশের বাইরেও অনেক উদ্যোগ থাকে। যেমন আমার জানা মতে একজন আর্কিটেক্টের কাজ করেন, তিনি অনলাইন থেকেই কিন্তু শুরু করেছেন, হোম ডেকোরের কাজ শুরু করেছেন। তো তাদের জন্য তো বিনিয়োগটা একটু বড় ইস্যু হয়ে দাঁড়ায়। সে জায়গাগুলো
ব্যাপারে কি শুধু তাদের ক্ষেত্রেই না, যারা পোশাক নিয়েও কাজ করে, যারা খাবার নিয়েও কাজ করে, ব্যক্তিগতভাবে তাদের পুঁজি কিন্তু এত থাকে না। যখনই সে বিজনেসটাকে একটু বড় করতে চায় তখনই কিন্তু তার কোথাও না কোথাও থেকে একটা বিনিয়োগ আসা দরকার, একটা ঋণ পাওয়া তার জন্য অনেক বেশি দরকার, সহজ শর্তে ঋণ। আমাদের সরকারের কিন্তু অনেক রকম সহজ শর্তে ঋণের কথা বলা আছে, বাট সেইগুলো যারা অ্যাক্টিভেট করে বা যারা এটাকে পূর্ণাঙ্গ রূপ দেয় বা যারা এটাকে কাজে লাগায়, তাদের ওই জায়গাটায় কিন্তু আমরা নারী উদ্যোক্তারা সহজভাবে পৌঁছাইতে পারি না। কারণ এই যে শর্তগুলো থাকে, সেই শর্তগুলোর বেশিরভাগ শর্তই আমরা নারী উদ্যোক্তারা পূরণ করতে পারি না। ট্রেড লাইসেন্সের যে সমস্যাটা আছে, যে যিনি ঘরে বসে কাজ করছেন তিনি একটা বাণিজ্যিক স্পেসের অ্যাড্রেসটা কিভাবে দিবেন, এর পাশাপাশি আমার যে ঘরে যেখানে আমি আছি সেই অ্যাড্রেসটা দেওয়াও কিন্তু সবসময় সম্ভব হয় না, কারণ সরকারের কিছু কিছু জায়গায় থাকে যে এই আবাসিক এলাকায় কোনো ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না। এখন অনলাইনে যিনি বিজনেস করছেন তার ঘরেই তো ওখানে দিতে হবে। এখন সেই জায়গাটায় যদি একটু শিথিল করা যায় যে না, উনি যেহেতু ঘরে করছেন, এই জায়গাতে অন্য অফলাইন দোকানের ট্রেড লাইসেন্স না হলেও অনলাইনের একটা ট্রেড লাইসেন্স দেওয়া যাবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এর মধ্যে কিন্তু একটি নাম্বার দেওয়া, কোড নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে, সেটির সুযোগ সুবিধা কত দূর পর্যন্ত পৌঁছে? এখন পর্যন্ত ওইভাবে কিন্তু নারী উদ্যোক্তাদের কাছে এই তথ্যগুলোও কিন্তু পৌঁছায়নি। মানে উদ্যোগগুলো যা নেওয়া হচ্ছে সেটা নারী উদ্যোক্তাদের কাছে পৌঁছাচ্ছে না। আর একটা জিনিস আছে যেটা সরকার দেন আমরা কিন্তু জানি না, যখন ঋণ দেওয়া হয়, ঋণের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থাকে যে 6 মাস পর্যন্ত আমি ঋণটা আমি রিটার্নটা করব না বা পে করব না, সেটার একটা সুযোগ থাকে। হ্যাঁ, এটাকে ব্যাংকিং ভাষায় এই মুহূর্তে কি বলে সেটা আমার মাথায় আসছে না, বাট যেটা হয় যে আমাকে একটা সময় দেওয়া যায়, আমি 6 মাসে আমি যে এখনই বিনিয়োগ করেই তো আমি আসলে টাকাটা দেওয়ার মতন ক্যাপাবল হব না, সেক্ষেত্রে কি হয় যে আমি 6 মাস সময় পেলে আমি টাকাটা রোল করে ওই লোনটা রিফান্ড করার একটা সুযোগ আমার তৈরি হয় বা আমি ক্যাপাবল হই। কিন্তু সেই তথ্যটাও কিন্তু নারী উদ্যোক্তারা জানে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে ঋণ যারা দেয় সেই কমার্শিয়াল ব্যাংকগুলোও কিন্তু এই তথ্যটা উদ্যোক্তাদের কাছে পৌঁছায় না। যারা এই ঋণ নিতে যান ই কমার্সের ক্ষেত্রে, এখন তো ই কমার্স প্রায় সবগুলো খাতেই চলে এসেছে, যিনি ভিজিবলি কাজ করেন তিনিও ই কমার্সের সাথে যুক্ত হয়ে তার কাজের পরিধি বাড়াতে চাইছেন, তো তাদের জন্য কতটা কঠিন হয়? সুদের হার বা অন্যান্য যে জিনিসগুলো, সেগুলো কি আসলে অন্যদের সাথে কম্পিট করে আসলে ই কমার্সের যারা যাবেন তাদের পক্ষে কি অতটা লাভ বের করে সুদ দিয়ে বের করা সম্ভব? বের করা সম্ভব স্ট্রাকচার ওয়েতে যদি কাজ করা যায়। হ্যাঁ, কারণ আমরা যে হিসাবটা রাখছি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কি যে আমি কত টাকা বিনিয়োগ করছি, কত টাকা আমার প্রফিট থাকছে, কারণ আমি যেটা বিক্রি করছি, বিক্রি করার পরে ওই টাকাটা কিন্তু আমি প্রফিট হিসাব না করে কিন্তু ওই টাকাটা দেখা যাচ্ছে আমি আমার পার্সোনাল কাজে ব্যবহার করে ফেলছি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাপটা তৈরি হচ্ছে। আমি যে আমার উদ্যোগের সব টাকাই পার্সোনাল কাজে ব্যবহার করতে পারি না, এই জ্ঞানটাও আমার থাকা জরুরি। আমি আমার উদ্যোগের একটা নির্দিষ্ট প্রফিট অথবা আমি যে সময়টা দিচ্ছি সেটার একটা বেতন হিসাবে ধরে কিন্তু আমি সেখান থেকে খরচ করতে পারি। সে বেতনটা কি যুক্ত করা হয় সাধারণত? বেশি 99% ক্ষেত্রে ই কমার্স উদ্যোক্তারা যুক্ত করেন না, নিজের পারিশ্রমিক যুক্ত করেন না, যার কারণে তাদের হিসাবের একটা বড় ধরনের গরমিল দেখা যায়। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি, তখন আমরা কথা বলবো যে ক্রেতাদের যে সুইচিং করার যে বিষয়গুলো রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের হাট বাজারে হাট বাজারের কথা আমরা শুনি, এসএমই মেলার কথা শুনি, এগুলো আসলে কতটা পাখা দিচ্ছে ই কমার্স উদ্যোক্তাদের। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম ই কমার্স নিয়ে, টুলস থেকে কিভাবে পূর্ণরূপ পেল ই কমার্স বাণিজ্য। এখানে যদি প্রশ্নটা করি যে মানুষের আস্থা কেমন, আর যে ঘাটতিটুকু আছে সেটি পূরণ করতে আমরা আসলে কত দূর যেতে হবে? ই কমার্স খাত তো ক্রেতা ছাড়া আসলে জীবন্ত নয়। ই কমার্স খাতের অনেক সম্ভাবনা, সেই ক্ষেত্রে সেই সম্ভাবনার যে জায়গাটা আমরা এখন পর্যন্ত তার আসলে 5 থেকে 10% মাত্র ব্যবহার করতে পারছি। তো সেই যে আপনার ক্রেতার আস্থা অর্জনের ক্ষেত্রে আমাদের সার্ভিসটা, যারা আমরা উদ্যোক্তা আছি তাদের সার্ভিসটা, তাদের প্রেজেন্টেশনটা, এই জায়গাতে আপনার পেশাদার হওয়ার কোনো বিকল্প নেই। হ্যাঁ, আপনি যখন আপনার পণ্য কিনতে আসবে একজন উদ্যোক্তা, তার সাথে আপনি যদি প্রফেশনালি ডিল করা, যেটা বলে যে কথা বলা বা ওইটা খুব জরুরি। এমন অনেক সময় দেখা যায় যে যখন বুঝতে পারে যে ইনি কিনবেন না, তখন কিন্তু অনেক পেজ থেকে খুব তুচ্ছতাচ্ছিল্য করা হয়, অনেক ধরনের মিসবিহেভ করা হয়।
আবার এমন হতে পারে যে আমি আপনার পণ্য কিনবো না, আমার অধিকার আছে আমি পণ্য সম্পর্কে জানতেই চাইতে পারি, আমি 5 বার জানতে চাইতে পারি, হয়তো আমি কিনছি না বাট আমার কিন্তু আপনার পণ্যটা দেখে ভালো লাগছে, বাট আমার বাজেটে কুলাচ্ছে না। আপনি যখন উদ্যোক্তা হবেন বা আমি যদি উদ্যোক্তা হই, আমার কিন্তু ওই 5 বারই আপনাকে খুব ধৈর্য সহকারে আপনার সাথে কথা বলতে হবে। কতটুকু তথ্য আসলে রাখা উচিত একটি পণ্য বিক্রি করার ক্ষেত্রে? আমরা অনেক সময় দেখি যে প্রাইসটা হাইড করে রাখা হয় এবং যে কমেন্টসগুলো আসে নিচের দিকে, বিশেষ করে যদি ফেসবুকে যেহেতু সবচাইতে বেশি, সেখানে দেখা যায় যে প্রাইসের কথা জানা হয়, সেটা ওপেন করা হয় না। কতটুকু তথ্য একজন বিক্রেতাকে তার পণ্য বিক্রি করার জন্য দেওয়া? এই জায়গাটাতে হচ্ছে যে যেমন ধরেন আমি যদি আমার পেজে আমি আমার প্রোডাক্টের প্রাইসিংগুলো যদি আমি ওখানে দিই, সবসময় যদি দিই, সেই জায়গাটা কিন্তু আমার সবসময় ওখানে ডিসক্লোজ করে দেওয়া উচিত। প্রোডাক্টের দাম, প্রোডাক্টের ডেসক্রিপশন, মানে প্রোডাক্টটা কীরকম বা কতটুকু ওজন বলেন বা রঙটা যাবে কিনা, এই কাপড়ের ম্যাটেরিয়ালটা কি, এই জিনিসগুলো তথ্যগুলো কিন্তু আমাদের ওখানে দিতে হয়, দেওয়া উচিত। কিন্তু যখন আমরা অন্য নর্মালি পোস্ট করি সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা দাম জানতে চাইলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি করি, আমরা দামটা কিন্তু বলছি না, উদ্যোক্তারা বলছি না। সেই জায়গাতে ইথিক্যাল জায়গায় আমাদের কিন্তু দামটা ওখানেই বলা উচিত, কিন্তু আমরা বলতে পারছি না। কারণ হচ্ছে কি যে কিছু জায়গায় এমন হয় যে আমি যখন এই দামটা বলছি তখন আরেকজন এসে বলছে যে আমি এই দামের থেকে কম দামে আমি তোমাকে এই প্রোডাক্টটা দিতে পারবো। হ্যাঁ, যখনই এরকম হচ্ছে ক্রেতা কিন্তু ওই জিনিসটা বিচার করছে না। একই প্রোডাক্ট দেখতে কিন্তু আপনার কাপড়ই, একই কাপড় দেখতে কিন্তু দুই রকম, মানে একই রকম হলেও দামের কিন্তু অনেক রকম ডিফারেন্স থাকে। ক্রেতা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে জিজ্ঞাসা করছে না কেন তোমার পণ্যের দাম বেশি। অনেক সময় ক্রেতারা বলেন যে তাদের পণ্য যেরকম দেখেন সেরকম আসলে হাতে পান না। এটাও হয়। এই আপনার আমাদের অসততার জায়গা বা প্রফেশনালিজমের জায়গাটা নেই বলেই কিন্তু আমরা এক জায়গা থেকে রিপিটেড ক্রেতা পাচ্ছি না। একজন ক্রেতা আমার কাছে রিপিটেড হচ্ছে না, রেফার করা ক্রেতা হচ্ছে না। আমি যখনই আপনাকে একটা প্রথমেই কিন্তু আমি আজকে আলোচনার প্রথমেই বলেছি বিজনেস কিন্তু একদিনের না। আমি আজকে ব্যবসা করে চলে যাব, আমি যদি পণ্যটা ভালো না দিই আপনি কিন্তু আমার কাছে দ্বিতীয়বার ফিরে আসবেন না। কিন্তু আমি যদি পণ্যটা ভালো দিই তখন কিন্তু আপনি আমার কাছে আসবেন এবং আপনার পরিচিতদেরকেও আমার কাছে আসতে উৎসাহিত করবেন। ক্রেতা কি করে স্মার্ট হবে তাহলে? ক্রেতা কি করে বুঝবে? বিষয়টি তো পুরোটাই অনলাইনের মধ্যে। ক্রেতা কি করে বুঝবে যে আমি যে পেজে যাচ্ছি, যে ই-কমার্স সাইটে যাচ্ছি বা যিনি বিক্রি করছেন তিনি অথেন্টিক? ক্রেতা ওখানে গিয়ে ওনার পেজটা কেমন সাজানো সেটা দেখবেন, পেজটা উনি পেজে পণ্যের দামগুলো উল্লেখ করছেন কিনা সেটা দেখবেন, ওনার পেজের ক্যাটাগরি ওয়াইজ উল্লেখ আছে কিনা সেটা দেখবেন, বিস্তারিত বিবরণ আছে কিনা, যে পণ্যের ছবিটা উনি দিচ্ছেন পেজের ভিতরে সেই পণ্যের ছবি সহ দাম দেওয়া আছে কিনা, কোথাও না কোথাও থাকা উচিত। তারপরে হচ্ছে উনি রিভিউ সেকশনটা দেখবেন। নর্মালি যারা ক্রেতা হন তারা কিন্তু পেজের রিভিউ সেকশনে গিয়ে রিভিউ দেয় না, তারা ইনবক্সে বলে। তো ওই ইনবক্সের জায়গাটাও যে আপনি আমার বললেন যে আমি আপনার সার্ভিস পেয়ে সন্তুষ্ট, সেই ইনবক্সের স্ক্রিনশটটাও কিন্তু আপনি ক্রেতা রিভিউ নামে একটা অ্যালবামে ওখানে রাখতে পারেন। ওখানেও মাধ্যমেও কিন্তু দেখেও কিন্তু বোঝা যায় যে আসলে এইখানে কিন্তু আপনার আস্থা রাখা যায় কিনা। আমার ব্যক্তিগতভাবে এমন হয়েছে যে আমার রিভিউ আছে বা ওনার পরিচিত একজন আমার কাছ থেকে পোশাক নিয়েছেন দেখে তিনি আমার কাছ থেকে পোশাক নিতে আসছেন। তো ওই আস্থার জায়গাটা আমাকে তো বলতে হবে যে আমি এর কাছ থেকে, উনি আমার কাছ থেকে পণ্য নিয়েছেন, উনি স্যাটিসফাইড, এই যে দেখো তার একটা ডকুমেন্টেশন আমার কাছে আছে, সেই ডকুমেন্টেশনটা আমাকে আমার পেজে উপস্থাপন করতে হবে। তো ক্রেতা যদি এই জিনিসগুলো দেখেন, তারপরে হচ্ছে যে আপনার রিটার্ন করার পলিসিটা কীরকম, এই জিনিসগুলো আমি ওখানে আসতে চাচ্ছিলাম। অনেক সময় হচ্ছে ক্রেতারা রিটার্ন পলিসিটা জানতে চান, কারণ হচ্ছে অনেকে স্যাটিসফাইড হন না, যেভাবে প্রত্যাশা করেন সেভাবে পান না। সেই জায়গাটাও রিটার্ন করার পলিসিটা থাকতে হবে। এবং অনেক সময় এটা বলে যে আপনার ডেলিভারি ম্যানের সামনে দেখে নিতে, সবসময় কিন্তু ডেলিভারি ম্যানের সামনে দেখে নেওয়া সম্ভব হয় না। কারণ আপনি আজকে বাসায় নেই, আপনার বাসায় একটা পণ্য গেল, আপনি কিন্তু ডেলিভারি ম্যানের সামনে দেখে নিতে পারছেন না। সেই জায়গাটাতে কিন্তু আপনার পরবর্তীতে আপনি দেখে বলছেন। যখনই এরকম কোনো কমপ্লেন আসে তখন কিন্তু আমরা যারা উদ্যোক্তা এই কমপ্লেনটা কিন্তু আমাদের খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত। কারণ আমি বিশ্বাস করি যে একজন ক্রেতা কিন্তু শুধুই আমার একটা পণ্য সম্পর্কে কমপ্লেন দিবে না, কেউ হয়তো দিতে পারেন, বাট সেই সংখ্যাটা খুবই কম। এখন আমি যখন ওইটা সমাধান দিব তখন কিন্তু উনি কিন্তু একটা আস্থার জায়গা পেলেন। এমন অনেক সময় হয় যে আমাদের কিন্তু অনেক সময় পণ্য ফেরতও নিয়ে আসতে হয়, খরচ দিয়েও পণ্য ফেরত নিয়ে আসি। কিন্তু এই যে আমি পণ্যটা ফেরত নিয়ে আসলাম এটা কিন্তু আমার লস না, এটা কিন্তু আমার একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ।
বিনিয়োগ হচ্ছে আস্থার বিনিয়োগ। আমরা অনেক সময় দেখি যে বড় বড় সুপার শপও চলে আসছে, আপনি যেহেতু ফুড আইটেম নিয়ে কাজ করেন, তারপরে পোশাকের ব্র্যান্ড আসছে, ছোট উদ্যোক্তাদেরকে বড় উদ্যোক্তা বা বড় ই কমার্স সাইটগুলোর সাথে কম্পিট করা কতটা সহজ হয়, যদি ছোট্ট করে আমাদেরকে একটু বলেন। একটু কম্পিট করাটা তো কঠিনই, যারা বড় আসছেন তাদের কিন্তু আপনার মূলধনটা অনেক বেশি, তারা অনেক বেশি একটা সময় গিয়ে অনেক বেশি জায়গা কাভার করতে পারছে, কিন্তু আমি একক উদ্যোক্তা, আমি কিন্তু এত জায়গা কাভার করতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু আমার আসলে হতাশ হওয়ার কিছু নেই। ওনারা যেহেতু পুঁজি বেশি নিয়ে আসছে, ওনারা অনেক বেশি জায়গা হয়তো কাভার করতে পারছে, বাট আমি যদি আমার পেশাদারিত্বের জায়গা থেকে, সততার জায়গা থেকে আমি কাজ করা শুরু করি, ছোট থেকে শুরু করি, বাট একটা সময় কিন্তু আমিও ওই জায়গায় পৌঁছাতে পারবো, বাট আমার সময়টা বেশি লাগবে, আমাকে একটু ধৈর্য ধরতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আমরা বলছি যে ক্রেতা বিক্রেতা দুজনকেই আসলে স্মার্ট হতে হবে প্রয়োজনের সাথে সাথে। আমরা আরেকটি বিষয় যেটি পেলাম যে নীতি নির্ধারণী জায়গাগুলোতে কিছুটা গতি আনতে হবে, যেটি আসলে ই বাণিজ্যকে পাখা দিতে পারে, যেন তারা উঠতে পারে। এই ছিল আজকের আমাদের আপনার সঙ্গে।